This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল অনেক কিছু দেখানোর আর বলারও রয়েছে। এবারে লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার 42-29। সব ওপিনিয়ন পোল, এক্সিট পোলের হিসেব নিকেশ ফেল। একমাত্র আমরাই দেখিয়েছিলাম। তৃণমূলের ঘরে কথাটা ঘুরছে। এবারের ভোটের রেজাল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচ্চতা আরো বেড়ে গেল। দ্য গেম চেঞ্জার দাদা পোস্টার পড়েছে তৃণমূলের শহরের রাস্তায় রাস্তায়। কার্যত দলীয় সংগঠন এখন অভিষেকের মুঠোয়। আর এক দল অবশ্য বলছে এখনো তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাঠে ব্লক, পঞ্চায়েত ভিত্তিক টার্গেট বেঁধে দিয়ে বারবার অভিষেক বলে গেছেন টার্গেট ছুঁতে না পারলেই ব্যবস্থা, হয় পারফর্ম করো না হলে সরে যাও। ঠিক যেমনটা বলেছিলেন পঞ্চায়েত ভোটের আগে, একদম কর্পোরেট কায়দায়। একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে, তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি, প্রধান রিজাইন করবে, উপপ্রধান রিজাইন করবে, অঞ্চল সভাপতি রিজাইন করবে। টানা 4 বার এমপি হলেন শতাব্দী রায়, বীরভূমের সাংসদ। অনুব্রত মণ্ডলের বীরভূম। সময় যত গড়িয়েছে শতাব্দীর জেতার মার্জিন তত বেড়েছে। এবার 1 লাখই মার্ক পেরিয়ে গেছেন, প্রায় 2 লাখ ছুঁই ছুঁই। 2009 সালে জিতেছিলেন 61,000 ভোটে। 2014-এ ব্যবধান ছিল 67,000। 2019-এ 89,000। এবার প্রায় 2 লাখ, 1,97,000। তবু ঢিলে দিতে নারাজ অভিনেতা থেকে পুরো দস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া শতাব্দী রায়। দেখে মনে হতেই পারে কোনো ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার মঞ্চে বসে রয়েছেন শতাব্দী রায়। সার দিয়ে ট্রফি রাখা। ভুল ভাঙবে ট্রফির গায়ের লেখাটা দেখলেই। সম্মাননা স্মারক। লোকসভা নির্বাচন 2024। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস। ভোটে ভালো ফলের পুরস্কার দেওয়া হবে। অভিষেক মডেল। শতাব্দীকে উত্তরীয় পরানো হলো, ফুল দেওয়া হলো ছবি, বিরাট মালায় বরণ করা হলো। তারপর পুরস্কার দেওয়ার পালা। দুবরাজপুর বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি লিড দেওয়া 3 পঞ্চায়েতের নেতাদের হাতে সোনার মেডেল তুলে দিলেন শতাব্দী। প্রথম যশপুর, দ্বিতীয় লোবা, তৃতীয় পদুমা পঞ্চায়েত। দুবরাজপুর দিয়ে শুরু। দুবরাজপুর থেকে শুরু হলো, ওটা তো ইন্সপিরেশন, মানুষকে সম্মান দেওয়া, মানে তুমি ভালো কাজ করেছো, তোমাকে স্বীকৃতি দিলাম, সেরকম সেই ভাবনা। না না একদম দল, ব্লক, সেই তরফ থেকে। বিরোধীদের কাজ খোঁচা মারা। শতাব্দী সোনার মেডেল দেওয়ায় খোঁচা মেরে বিজেপি বলেছে সোনার দাম কত? ওরা এসে দেখে যায়, ওটাকে সোনা বলে না, গোল্ড প্লেটিং করে। গোল্ড কি মানে একদম মানে ইয়ে দিয়ে, মানে কি বলে, বিস্কিট ভেঙে বানানো হয়েছে নাকি গোল্ড প্লেটিং হয়েছে জেনে বলুন, সোনার দাম কত? আর একটা গোল্ড প্লেটিংয়ের একটা মেডেল দেওয়া কি কারোর পক্ষে সম্ভব নয়? এর মধ্যে আর কটাক্ষ করার কি আছে? আপনাদের শিব ঠাকুর মণ্ডলকে মনে আছে? ওই যে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা, তখন স্রেফ সময়ের অপেক্ষা। হঠাৎ দুবরাজপুরের শিব ঠাকুর অভিযোগ করলেন আগে কখনো কোনো এক সময় কেষ্টমণ্ডল তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। ব্যাস, ভোরবেলায় নাটকীয় অপারেশনে কেষ্টকে জিম্মায় নিল দুবরাজপুর থানার পুলিশ। সে কাহিনী আর দীর্ঘ করছি না। দুবরাজপুরে সোনার মেডেল দেওয়ার অনুষ্ঠানে হঠাৎ শতাব্দী খুঁজলেন শিব ঠাকুরকে। শিব ঠাকুর কি এসছে? শিব ঠাকুরকে আমি নিজে বারবার বলেছিলাম যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিব ঠাকুর বলেছিলেন যে আপনি ভাববেন না যেটা বলছে
জিত হয়েছে, হার হয়েছে। শতাব্দী এত কথা বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন শিব ঠাকুর, তবু নাকি তিনি কিছুই শোনেননি। তার এলাকায় রেজাল্ট খারাপ হয়েছে, সে কথাও মানলেন না। আমি কিন্তু শুনিনি, ওই কথাটা কানে আসে নাই আমার। আপনি তো দাঁড়িয়ে শতাব্দীর সামনেই বা কথাগুলো শুনলেন না, আমি সেই কথাটা শুনতে পাইনি। আমাকে ডাকলেও আমি দাঁড়িয়েছিলাম। 14টা সংসদ আছে, 14টা সংসদের মধ্যে 10টা সংসদ, মানে হিন্দু সংসদগুলো, যে হিন্দু 10টা সংসদ, সেই 10টা সংসদে আমরা পরাজিত হয়েছি। আর আমাদের সংখ্যালঘু 4টে সংসদ, সেই 4টে সংসদে আমরা জিতেছি। দেখো, আমাদের বালিজুড়িতে বরাবরই তো ফল খারাপ করে। আগের বারে 1800 ভোটে মাইনাস হয়েছিল, এবারে সেটা 1000 ভোটে মাইনাস হয়েছে, তা থেকে তো কমেছে। ব্যবস্থা আছে, মানে দল সেটা বুঝবে। আমার যেটা ওর সঙ্গে হয়েছে সেটা আমি বলে দিয়েছি। শিব ঠাকুরের পঞ্চায়েতের রেজাল্ট খারাপ হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা যে কম, সে তো শতাব্দী রায়ের কথাতেই বোঝা গেল, তাই না? একটা ছবি দেখুন। গতকাল দুবরাজপুরের খয়রাশোলে গিয়েছিলেন শতাব্দী। সেখানেও পুরস্কার, সোনার মেডেল নয়, দেওয়া হয়েছে সার্টিফিকেট। ভোটে নিজের এলাকায় রেজাল্ট ভালো করলে এরকম পুরস্কার দেওয়ার রীতি আগে তৃণমূলে দেখা যায়নি। কোনো দলেই সেভাবে নেই, অন্য কোনো দলে একদমই এ ছবি নেই। এবার চালু হলো তৃণমূলে, শতাব্দীর বীরভূমে। এটা আপনারা দেখলেন যে সার্টিফিকেট দেওয়া হলো আজকে, সেটাও কিন্তু আমার ধারণা যে আগে কখনো হয়নি, নতুন করে হচ্ছে। এবং এটাও কিন্তু তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। সুতরাং নতুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ। খয়রাশোলে শতাব্দী স্পষ্ট করলেন, গদ্দারদের আর দলে ঠাঁই নেই। তার কয়েক ঘন্টা পর জানা গেল, রামপুরহাট 1 ব্লকের আয়াস পঞ্চায়েত এলাকার দাপুটে তৃণমূল নেতা আকবর আলমকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে দল বিরোধী কাজের অভিযোগে। সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে। আমার মনে হয় এটা প্রয়োজন আছে, তাহলে যারা সত্যি যদি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে, যে হ্যাঁ আমি কাজ করছি, অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে। সেই জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। প্রত্যেক জায়গা থেকে লিস্ট পাঠাচ্ছে, সেই লিস্টে ওদের দলের কাছে পৌঁছচ্ছে, কোর কমিটির কাছে পৌঁছচ্ছে, কোর কমিটি সিদ্ধান্ত নিচ্ছে। তৃণমূলে তাহলে নতুন ভাবনার পরিচয়। ক্ষমার পথ ধরো, ভালো করলে পুরস্কার দাও, না করলে। যারা ভালো কাজ করেছে তারা সোনার মেডেল পেলেন, আর যারা বেইমানি করেছেন তাদের আগে তাড়ানো হতো না, এবার হবে। শতাব্দী রায় জানালেন, নতুন ভাবনা অভিষেক ব্যানার্জি। তাই তৃণমূলে আগে যা হয়নি এখন হবে। শুধু দলে কেন, নতুন ভাবনা প্রশাসনেও। ভোট মিটতেই শুরু হয়ে গেছে নেতা বিদায়ের পালা। পশ্চিমে উত্তরে বদল বদল আর বদল। বদল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, সংক্ষেপে আড্ডায়। কোনো রাজনীতিবিদ নন, আড্ডার নতুন চেয়ারম্যান উদ্যোগপতি কবি দত্ত। কারো ভালো লাগুক না লাগুক, আমি কিন্তু ওই টিপিক্যাল 2+2 4 কিন্তু নাও করতে পারি সবসময়। আমি কিন্তু আমার এন্টারপ্রেনারশিপ দিয়েই করব, ছক বাঁধার বাইরেই কিন্তু করার চেষ্টা করব। পলিটিশিয়ানরাই শুধু চেয়ারে থাকবে, ব্যবসায়ীরাই সারা জীবন ট্যাক্স দিয়ে যাবে, বা উল্টোটা রিভার্সটা, পলিটিশিয়ানরাই শুধু সারা জীবন দোষ নিয়ে যাবে আর ব্যবসারা শুধু দোষ দিয়ে যাবে ব্যবসায়ীরা। ইটস নট দ্যাট। পৃথিবী পাল্টাচ্ছে, আমাদেরকেও পাল্টাতে হবে। 2022 সালের 16ই জুলাই প্রশাসনিক বৈঠকে কবি দত্তকে আড্ডার ভাইস চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান ছিলেন রানীগঞ্জের বিধায়ক, আসানসোলের প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোলের বিজেপি প্রার্থী SS আলুওয়ালিয়া তাঁর জামাইবাবু।
একটা বিষয় তো স্পষ্ট, এই বদলের মানে একটা উদ্দেশ্য পরিষ্কার আছে যে তৃণমূল দলে কোনো ভদ্রলোকের, কোনো ভালো লোকের জায়গা নেই। তাপস ব্যানার্জি রাজনৈতিকভাবে আমাদের প্রতিপক্ষ হলেও ঠিক আছে একজন সমাজের ভালো মুখ বলেই পরিচিত আছেন। তাপসদা রানীগঞ্জের নির্বাচিত বিধায়ক। আমাদের কাছে যেটা সংবাদ মাধ্যম সূত্রে আপনাদের মাধ্যমে খবর যে উনি নাকি আলু অ্যালার্জির পক্ষে ভোট করেছেন, তার জন্য সরানো হয়েছে। এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিষয়, তাদের দলীয় আভ্যন্তরীণ বিষয়। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মন্তব্য করতে চাইলেন না তাপস বন্দ্যোপাধ্যায়ও। তিনি শোনালেন গীতার বাণী। একটু তো কিছুই বলবো আমি নাই ভাই, বলা বলিতে ভাই, যা হচ্ছে ভালো বলবেন, এটাই বলে দাও। গীতার বাড়িটা দেখে না, গীতার বাড়িটা আছে আমার সামনে, যা হয়েছে ভালো, যা হচ্ছে যা হবে তা ভালো। তুমি কি নিয়ে এসছো যে তুমি তার জন্য খাচ্ছ, তুমি তৈরি করে হারিয়ে গেছো। তৃণমূলের ঘরে অবশ্য একটা কথা ঘুরছে, বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে আগেই মন্ত্রী মলয় ঘটককে সতর্ক করেছেন খোদ মুখ্যমন্ত্রী। আসানসোলে কি তবে মলয়ের ডানা ছাঁটতেই বিধান উপাধ্যায় কিংবা তাপস বন্দ্যোপাধ্যায়তে ফোকাস করতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই এদিক ওদিক বদল? 2011 থেকে 24 দু দফায় আড্ডার চেয়ারম্যান ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি রানীগঞ্জের বিধায়ক। লোকসভা ভোটে তাঁর বিধানসভা এলাকায় তৃণমূল 4452 ভোটে এগিয়ে থাকলেও রানীগঞ্জ শহরে ভরাডুবি। 11টার মধ্যে মাত্র 2টো ওয়ার্ডে তৃণমূলের লিড। আর সেই ধাক্কাতেই কি বদল? সে প্রশ্নের জবাব দিতে পারবেন তৃণমূল নেতারাই। বদলের ঢেউ উত্তরবঙ্গেও। একসময় উত্তরবঙ্গের নেতা বলতে বোঝাতো গৌতম দেবকে। গত বিধানসভা ভোটে হারার পর তিনি এখন শিলিগুড়ির মেয়র। অবিভক্ত জলপাইগুড়ি জেলায় একচ্ছত্র দাপট ছিল সৌরভ চক্রবর্তী। সৌরভই ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। ছিলেন। গতকাল নবান্নের বিজ্ঞপ্তি, চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন দার্জিলিংয়ের জেলা শাসক। সৌরভ আর চেয়ারম্যান নেই, সে কথা কোথাও বলাই হলো না। কিন্তু একটা পদে দুজন কি করে থাকেন? আর এর জেরেই কি সরিয়ে দেওয়া হলো? এবং আমি কিছু জানি না, আমিও এই হাতের সংবাদপত্র করে যা দেখি, কোনো আইডিয়া নেই। বুঝুন কাণ্ড। একসময় যিনি ছিলেন উত্তরবঙ্গের তৃণমূলের একচ্ছত্র নেতা, তিনি কিনা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল সম্পর্কে কিছু জানেন না। সৌরভ চক্রবর্তীর কথা শুনে মনে হচ্ছে তিনিও আগে ভাগে কিছুই জানতেন না। তার একটাই কথা, মন্তব্য করব না। এটা কি লোকসভা হারের জন্য কি আপনি তো লোকসভায় প্রচুর কাজ করেছেন, কিন্তু লোকসভায় হারের জন্য কি এটা করেছে? সংগঠনের দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এটা যারা বলছে তারা ঠিক বলছে। নির্বাচনে তো অনেক কাজ করেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন তো অনেক কিছুই হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনকে কি সবসময় পলিটিক্যালি বলা যায়? দেখা যায়। তা বিষয়টি নিয়ে কি আপনি অভিষেক কিংবা মোহাম্মদ দিদির সঙ্গে মন্তব্যই করছেন? কারোর সঙ্গে কথা বলেছেন? মন্তব্যই করছেন। কিছু বলবো না করেও বলে ফেললেন। হয়তো বুঝে, হয়তো না বুঝে। সেনাপতি নয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, অভিষেককে বললেন স্রেফ সাংসদ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যথেষ্ট স্নেহ করেন, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যথেষ্ট সমর্থন করেন, ভালোবাসেন, এবং আমিও খুব ভালোবাসি দলটা করতে। এসবই কি অভিষেকের পারফরমেন্স ফর্মুলা? কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ তো প্রশাসনিক সংস্থা, সেখানেও অভিষেক ফর্মুলা। ফিরহাদ হাকিম উত্তরবঙ্গ থেকে ঘুরে আসার পরই পদ হারালেন সৌরভ। শিলিগুড়ির 36টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। এবার কি তবে মেয়রের পালা? গৌতম দেব অবশ্য অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ। এই যে অভিষেক যেটা বলছেন পারফরমেন্স থিওরি, এবং দলেও খুব চর্চা হচ্ছে। উনি তো ঠিকই বলছেন যে আজকে কিন্তু সব জায়গাতে পারফরমেন্স পারফর্ম করে ডেলিভার করতে হবে, পারফরমেন্স দেখাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই নবপ্রজন্মের
জাতীয় পর্যায়ে উজ্জ্বল নক্ষত্র আমি বলব। তৃণমূলের ঘরে বদলটা দিনের আলোর মতো স্পষ্ট। হয় পারফর্ম করো, নয় পদ ছাড়ো। এটাই আজকের তৃণমূলের ক্যাচ লাইন, একদম কর্পোরেট কায়দা। তাহলে তাদের কি হবে ভেবে বোধহয় রাতের ঘুম ছুটেছে ক্ষীরপাইয়ের তৃণমূল নেতাদের। ছবি দেখুন, পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই পুরসভা এলাকায় গেরুয়া ঝড়। পুরো এলাকা থেকে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার 1219 ভোটে লিড পেয়েছেন। 10টি ওয়ার্ডের মধ্যে 2 আর 8 নম্বর বাদে বাকি সব ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। পুরপ্রধান দুর্গাশঙ্কর পানের 5 নম্বর ওয়ার্ডে 310 ভোটে পিছিয়ে তৃণমূল। দুর্গাবাবুর বাড়ি 10 নম্বর ওয়ার্ডে, সেখানেও তৃণমূল পিছিয়ে 92 ভোটে। তৃণমূলের টাউন সভাপতি বীরেশ্বর পাহাড়ির 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে 107 ভোটে। তৃণমূলের টাউন সহ সভাপতি তারকনাথ মণ্ডল 9 নম্বর ওয়ার্ডে 71 ভোটে পিছিয়ে। এখন মাথার চুল ছিঁড়ছেন তৃণমূল নেতারা, তার উপর আছে অভিষেকের খাড়া। ত্রুটিটা আমরা মানে এতটা বিপর্যয় আমরা প্রথমে বুঝতে পারিনি, কারণ আমরা মিছিল মিটিং এবং ক্ষীরপাই পৌরসভার যে পরিষেবা যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত যেসব প্রকল্প, সেই প্রকল্প যাতে সবাই সব পাচ্ছে কিনা সব নজরদারি রাখছি। আমরাও জানি না, আমরা কেউই জানি না কেন কোথায় ঘাটতি। আমরা জ্ঞানত কোনো ঘাটতি রাখার মানে ঘাটতি রাখিনি। সিপিএমরা ওদের সঙ্গে মিশে গেছে এবং তাদের ভোটটাকেও ওদেরকে দেয়া করেছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ে বিজেপির টাকা পয়সা পাওয়া গেছে, প্রচুর টাকা পাওয়া গেছে। সে টাকা পয়সার একটা কারণ হতে পারে, মানুষকে সমস্ত টাকা পয়সা রাতের অন্ধকারে দেওয়া হয়েছে, যে মানুষকে ভুল মোটিভেটেড করানো হয়েছে, বোঝানো হয়েছে। আমি বিজেপি দলের মানে থেকে যেটুকু বুঝতে পেরেছি, এই দলে আর্থিক সচ্ছলতা কিছু নেই এবং তৃণমূলই একমাত্র বিভিন্ন স্তরে আমরা দেখেছি টাকা পয়সা খরচ করে ভোট পাওয়ার চেষ্টা করেছেন। চিন্তা তো আরো অনেক আছে। আচ্ছা, আপনাদের ব্রেকে যাওয়ার আগেই বলেছিলাম একটা বিরাট বড় দিঘি, তার উপরে প্রাসাদোপম বাড়ি, এটা আদৌ বানানো সম্ভব? গল্প কথা ছাড়া সম্ভব। নিন্দুকেরা তো বলছে যদি আপনি তৃণমূলী হন আলবাত সম্ভব, কারণ পুকুর, দিঘি, খাল, বিল, জলাভূমি সব চুরি, তারপর অট্টালিকা। সেরকমই একটা ঘটনা শোরগোল ফেলেছে আলিপুরদুয়ারে। এক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলর। দেখুন, এই তো অবস্থা, জল গেছে জলে, সেখানেও বাড়ি। আলিপুরদুয়ারের জলাভূমি দখলের এই অভিযোগ উঠছিল বহুদিন ধরেই। জলাভূমিগুলো ভরাট করে গজিয়ে উঠছে বহুতল, কোথাও নার্সিংহোম, কোথাও আবার প্রাসাদোপম বাড়ি। এই যেমন আঙুল উঠছে আলিপুরদুয়ার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপা রায়ের দিকে। কি অভিযোগ? তিনি জলাভূমি দখল করে বাড়ি করেছেন। ঝিলের মধ্যে বাড়ি, ভাবা যায়? দখল বলতে কি, এগুলো এক সময় লিজের জমি, এটা 40 বছর। আমার বিরুদ্ধে যেটা বলছেন সেটা, জমিটা হচ্ছে আমার মায়ের। আমি তখন ছোট ছিলাম, এখানটায় যখন ওরা লিজ নিয়ে এখানটায় এসছে। দায় নিতে নারাজ কাউন্সিলর, গলায় লিজের তত্ত্ব, দখলদারি, সে আবার কি? নতুন করে কোনো বিল্ডিং হয়নি, এগুলো সব আগেরই করা। সেটাও 35 বছর 40 বছর ধরেই এরা বসবাস করছে এখানে, কোনো নতুন বিল্ডিং এখানে হয়নি। এবং আলিপুরদুয়ারের ম্যাক্সিমাম জায়গাটাই এভাবেই আছে। শুধু কি 18 নম্বর ওয়ার্ড নাকি, প্রতিটি ওয়ার্ডে নাকি এক ছবি। 13 নম্বর ঝিল দখল করে শাসকের পার্টি অফিস থেকে 4 তলা নার্সিংহোম পর্যন্ত তৈরি করে ফেলা হয়েছে বলে অভিযোগ। ওদিকে সেখানকার কাউন্সিলর পাবলিকের দিকে দায় ঠেলছেন। জলার ভূমি খুব প্রয়োজন, সেটা আমরা সবাই বুঝি, সবাই জানি। মানুষকেও সচেতন হতে হবে, মানুষকেও জলাভূমিগুলো বাঁচিয়ে রাখতে হবে, নোংরা আবর্জনা যাতে না ফেলে। যতটা পারি আমরা করি, জনগণ যদি সহযোগিতা না করে তাহলে আমরা কতটা এগিয়ে যেতে পারবো জানি। দখলদারির রাজনীতিতে জলাশয়েরও শান্তি নেই, পরিবেশ চুলোয় যাক। কি বলবো, মানে পৌরসভার কাউন্সিলরও কাউন্সিলর জলাশয় দখল করে বিল্ডিং বানাচ্ছে। পৌরসভা নিজেই তো জলাশয় দখল করে বসে আছে, মানে 5 তলা 6 তলা বিল্ডিং জলাশয় মিলছে বলে নিজেই তো দখল করে বসে আছে। ওদিকে পুরসভার গলায় কড়া পদক্ষেপের বার্তা, তা হচ্ছে কই?
যার বিরুদ্ধে অভিযোগ তাকে নোটিশ করেছি, আমরা ডেকেছি, সে আমাদের কাছে কাগজ সাবমিট করেছে। যদি কেউ অবৈধভাবে সেটা দখল করে থাকে, সে আবারও বলছি, সে কাউন্সিলর হোক, যেই হোক না কেন, তার অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। আম জনতা বলছে কথায় আর কাজে বিস্তর ফারাক। তারই প্রমাণ একের পর এক ওয়ার্ডে চুরি হচ্ছে। জলাভূমি, পুকুর, ঝিল, খাল, বিল রুখবে কে? প্রশাসন কি জেগে ঘুমোচ্ছে? আমাদেরকে ঘুম পাড়া রাখি, আমি বিশ্বাস করি হ্যাঁ, না ওই গানটা ঘুম পাড়া রাখে আমাদেরকে। ওরারও বোধহয় আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। শাসক দলের বিরুদ্ধে, মানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যখন এত দুর্নীতির অভিযোগ, তখন রাজ্যের শাসক দলের হাতে এসেছে একটা অস্ত্র পাল্টা দেওয়ার জন্য। অস্ত্রটা কি? ওই যে নিটে দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর হতে গিয়ে তিনি বললেন আবার ফিরিয়ে আনা হোক জয়েন্ট। আগে প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদাভাবে নিত, কিন্তু এবার অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে তা অপবিত্র হয়েছে। বিস্তর দুর্নীতির অভিযোগ এসেছে, বিরোধীরা আকাশ পাতাল এক করছে। বিজেপির শাসনকালে মেডিকেলে ভর্তির নিয়ামক সংস্থা হয়ে ওঠে এনটিএ। এবার তাদের বিরুদ্ধে সুর সপ্তমে সববার। রাজনীতি কি বলছে, কি বলছেন সুকান্ত মজুমদার, ডিফেন্স লাইন কি তার, কি বলছে তৃণমূল, শুনুন। চালাতে পারছে না তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবারেও আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে। তখন ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক ডাক্তারিতে। ওর কথার উত্তর দেব না, ওর নাম ভৃত্য বসু, ওর নাম আগে ব্রাত্য বসু। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায়, এবং প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। মনোনীত লোক যারা এক ধরনের বৈরিকীকরণ, স্যাফ্রনাইজেশন ছড়ানোর যে ভুয়ো যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল, আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে। আগে আপনাদের বলেছি যে এই ভোট পরবর্তী হিংসা, মানে হিংসা তুমি কার, এই নিয়ে দুই ফুলের লড়াই চলছে। গতকাল খেজুরিতে গিয়েছিলেন কুণাল ঘোষরা, কারণ বিজেপির বিরুদ্ধে পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ। আর তারপরেই খেজুরিতে আবার আক্রান্ত হলো তৃণমূল। শাসক দলের বুথ সভাপতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ এবার বিজেপির বিরুদ্ধে। মাথায় গুরুতর চোট পেয়েছেন তৃণমূলের উত্তর শ্যামপুর বুথের সভাপতি বৃহস্পতি প্রামাণিক। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা পুলিশের সন্ত্রাসের অভিযোগ তুলছে বিজেপি।